নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12 চোখ রাখবো বিস্তারিত খবরে। আজই কথা হতে পারে ট্রাম্প ও পুতিনের। টেলিফোনে কথা হবে দুই বিশ্ব নেতার। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এই বৈঠক, এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টেলিফোনে কথা হবে দুই বিশ্ব নেতার, এমনটাই সূত্রের খবর। আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই আলোচনা নিয়ে, এই দুই বিশ্ব নেতার কথা নিয়ে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, যে কোনো মুহূর্তে কথা হতে পারে, টেলিফোনে কথা হতে পারে। এক্ষেত্রে তারা যে টেলিফোন লাইনে কথা বলেন সেগুলো কেবলমাত্র দুই নেতার সঙ্গেই যোগাযোগ করবার জন্য বিশেষ ধরনের টেলিফোন ব্যবস্থা বা হটলাইন থাকে, তাতে কথা হতে পারে। সুতরাং খুব গুরুত্বপূর্ণ বা গোপন বা সংবেদনশীল কথাও এই ধরনের টেলিফোন কনভারসেশনে সাধারণত হয়ে থাকে। আজকে কি নিয়ে কথা হবে সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু না জানালেও যেটা মনে করা হচ্ছে যে ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে কয়েকটি উদ্যোগ চলছে, সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতেই কথা হতে পারে। কেননা আমরা জানি যে বেশ কিছুদিন ধরে, বিশেষ করে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে সৌদি আরবের রিয়াদ এবং কয়েকটি জায়গাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রতিনিধি দলের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। অবশেষে ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গেও মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুটা কথা হয়েছে এবং একটা যুদ্ধ বিরতি শুরু করা যায় কিনা সেই ব্যাপারে কতগুলো ব্যাপারে একমত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের প্রতিনিধিরা। এইরকম একটা খবর রয়েছে আমাদের সামনে। সেই ব্যাপারে রাশিয়ার কি অবস্থান, অর্থাৎ রাশিয়া কি এই ধরনের যুদ্ধবিরতি মেনে নেবে কি নেবে না, সেই প্রশ্নটা কিন্তু সামনে রয়েছে। দুদিন আগে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি জানিয়েছিলেন যে যুদ্ধবিরতিতে তাদের আপত্তি নেই, তবে ব্যবস্থাটা যাতে স্থায়ী হয় সেটা দেখতে হবে। যুদ্ধবিরতির নাম করে ইউক্রেনকে আবার যুদ্ধ সজ্জা করার সুযোগ দেওয়া হচ্ছে কিনা সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। এবং ইউরোপীয় দেশগুলো, অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইটালি, এরা শান্তিরক্ষী বাহিনীর নামে ইউক্রেনে যুদ্ধে অংশগ্রহণ করবে কিনা সেই ব্যাপারগুলো দেখতে হবে। তাছাড়া যে যে এলাকাগুলো ইউক্রেনের ইতিমধ্যেই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে চায়, এই সব কতগুলো শর্তের কথা নানানভাবে রাশিয়ার সূত্র থেকে জানানো হচ্ছে। এখন সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের কি অবস্থান হবে বা ট্রাম্পের কি অবস্থান হবে সেটাও একটা বড় কথা। এই ব্যাপারটা আলোচনা করে একটা জায়গায় নিয়ে আসা সম্ভব কিনা সেটা দেখতেই ট্রাম্প পুতিন কথা হতে পারে। অবশ্য এই কথা ছাড়াও সাম্প্রতিককালে মার্কিন যুক্তরাষ্ট্র যে নতুন শুল্ক নীতি গ্রহণ করছে সে বিষয়ে কথা হতে পারে। এছাড়াও বিশ্বের নানান জায়গায় যে অশান্তি হচ্ছে, বিশেষ করে ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হানা, সে ব্যাপারেও কথা হতে পারে বলে অনেকে মনে করছেন। ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আজই কথা হতে পারে ট্রাম্প ও পুতিনের। টেলিফোনে কথা হবে দুই বিশ্ব নেতার। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে এই আলোচনা হওয়ার সম্ভাবনা। নজর রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। 9 মাসের অপেক্ষা শেষ। মহাকাশ থেকে ফিরছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। ফেরার আগে মহাকাশ থেকে ভিডিও বার্তাও দিয়েছেন সুনিতা বুচরা। ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্ককে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও বার্তা শেয়ার করেছেন এলন মাস্ক। সুনিতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণ প্রকাশ করেছে নাসা। ভারতীয় সময় বুধবার ভোর 3:30 নাগাদ ফ্লোরিডা উপকূলে নামবে সুনিতা সহ 4 মহাকাশচারী। দেখুন। শীঘ্রই ফিরছি, মহাকাশ থেকে বার্তা সুনিতার। ট্রাম্প মাস্ককে ধন্যবাদ বুচের। 8 দিনের সফরে মহাকাশে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ওখানেই আটকে পড়েন সুনিতা বুচরা। তখন থেকেই কার্যত অনিশ্চিত হয়ে পড়ে তাঁদের পৃথিবীতে ফেরা। দেখতে দেখতে 9 মাস পার। ইতিমধ্যেই তাঁদের একাধিকবার পৃথিবীতে ফেরানোর চেষ্টা করা হলেও সেই মিশন বারবার পিছিয়ে যায়। অবশেষে সুনিতা বুচদের ফেরাতে আইএসএসে পৌঁছে গিয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান। তারপরেই শুরু হয়েছে কাউন্টডাউন। দীর্ঘ 9 মাস পর পৃথিবীতে ফিরছেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোররা। পৃথিবীতে ফেরার আনন্দে আত্মহারা দুই মহাকাশচারী। মহাকাশ থেকেই দিয়েছেন ভিডিও বার্তা। ভিডিও প্রকাশ করেছে মাস্ক নিজে। We're coming back before long, so don't make all those plans without me. We'll be back before too long. I can tell you at the outset, all of us have the utmost respect for Mr. Musk, and obviously respect and admiration for our President of the United States, Donald Trump. We appreciate them. We appreciate all that they do for us, for human spaceflight, for our nation. And we're thankful that they are in the positions they're in. রবিবার সকালে মহাকাশ স্টেশনে পৌঁছেছে স্পেস এক্সের ড্রাগন যান। তাতে ছিলেন নাসার অ্যান ম্যাকলেন, নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরেল পেসকভ। আগামী কিছুদিন মহাকাশ পরিচালনার দায়িত্বে থাকবেন 4 মহাকাশচারী। তাদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দেন সুনিতা বুচরা। স্পেস এক্সের যানে পৃথিবীতে ফিরছেন সুনিতা বুচ ছাড়াও নাসার নিক হক এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গোরবুনেভ। নাসার তথ্য অনুযায়ী সুনিতা বুচদের নিয়ে ফ্লোরিডা উপকূলে অবতরণ করবে ইলন মাস্কের স্পেস এক্সের মহাকাশযান। অবতরণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচারিত হবে মার্কিন গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে। সুনিতা বুচদের প্রত্যাবর্তন দেখতে সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। কলকাতা টিভি। আর এখন শুধু সময়ের অপেক্ষা। পৃথিবীতে ফিরতে চলেছেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। মহাকাশ থেকে ভিডিও বার্তায় ধন্যবাদ জানিয়েছেন তিনি। যেমনটা আপনাদের বলছিলাম যে এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পকে নিজের সামাজিক মাধ্যমে তিনি এটা শেয়ারও করেছেন মাস্ক, যে কিভাবে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন। 25 সেকেন্ডের সেই ভিডিও। যাত্রা শুরু হয়েছে সুনিতা বুচের পৃথিবীতে ফিরে আসার। সেই প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। সুনিতা ও বুচের পরিবর্তে এবার স্পেস স্টেশনে থাকবেন নতুন দুজন, মার্কিন নাগরিক নিক হেগ এবং রাশিয়ান আলেকজান্ডার গোরবনভ। আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসা, এখানে অনেকগুলো প্রশ্ন উঠছে। এক তো তাদের শারীরিক অবস্থা ঠিক কেমন থাকবে, ঠিক কোনখানে অবতরণ করবে তারা, নাসার সূত্রে এখনো পর্যন্ত কি কি ব্যবস্থার কথা ভাবা হয়েছে, কি কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হয়েছে কি না যাচ্ছে নাসা সূত্রে? দেখো, গোটা পৃথিবী রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করছে কখন ধরাধামে ফিরে আসেন সুনিতা এবং বুচ। কেননা নাসা ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে তাদের যাত্রা শুরু হয়েছে। এখন তোমার যে প্রশ্ন যে কখন তারা নামবেন, কখন তারা পৃথিবী ছোঁবেন, সে ব্যাপারে যেটা জানানো হয়েছে যে মার্কিন সময় মঙ্গলবার 5:57 তারা পৃথিবী ছোঁবেন। কোথায় তারা ছোঁবেন তোমার দ্বিতীয় প্রশ্ন। তারা ফ্লোরিডা উপকূলের সমুদ্রে এসে নামবেন। সমুদ্রে সেই যে মহাকাশ যানটি সেটা এসে নামবে। তারপরেই সেই মহাকাশ যান থেকে তাদের বের করে আনার প্রক্রিয়া শুরু হবে। এগুলো নানা রকম জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়া থাকে, কেননা তারা দীর্ঘ 9 মাস ধরে অভিকর্ষহীন একটা জায়গাতে, প্রায় অভিকর্ষহীন একটা জায়গাতে তারা ছিলেন। সেখানে তারা নিজেদের ওজন অনুভব করতেন না এবং নানা রকম শারীরবৃত্তীয় অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে তারা ছিলেন। সুতরাং সেখান থেকে তারা পূর্ণ অভিকর্ষর মধ্যে তারা এসে নামবেন পৃথিবীতে। তারপরে তাদেরকে বাইরে বের করে আনা হবে, অপর একটি যানে করে তাদেরকে ডাঙায় আনা হবে, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষার পরে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তাদেরকে বাড়ি যেতে দেওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যা 5:57 ভারতীয় সময়ে সেটা গভীর রাত হবে। দুপুর রাতে সেই ঘটনা ঘটবে বলে মনে করা হচ্ছে।
তবে এর মধ্যে অনেক কিছু কিন্তু ইত্যাদি রয়েছে। যেমন নাসা জানিয়ে দিয়েছে যে আবহাওয়া যদি অনুকূল থাকে তাহলেই এই আপাতত ধন্যবাদ আশিস দা, আপনাকে কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। এখন সরাসরি আপনাদের শোনাবো সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন। आदरणीय अध्यक्ष जी, महाकुंभ में हमने हमारी राष्ट्रीय चेतना के जागरण के विराट दर्शन किए हैं। ये जो राष्ट्रीय चेतना है, ये जो राष्ट्र को नए संकल्पों की तरफ ले जाती है, ये नए संकल्पों की सिद्धि के लिए प्रेरित करती है। महाकुंभ ने उन शंकाओं आशंकाओं को भी उचित जवाब दिया है जो हमारे सामर्थ्य को लेकर कुछ लोगों के मन में रहती है। अध्यक्ष जी, पिछले वर्ष अयोध्या के राम मंदिर प्राण प्रतिष्ठा समारोह में हम सभी ने ये महसूस किया था कि कैसे देश अगले 1000 वर्षों के लिए तैयार हो रहा है। इसके ठीक 1 साल बाद महाकुंभ के इस आयोजन ने हम सभी के इस विचार को और दृढ़ किया है। देश की ये सामूहिक चेतना देश का सामर्थ्य बताती है। किसी भी राष्ट्र के जीवन में, मानव जीवन के इतिहास में भी अनेक ऐसे मोड़ आते हैं जो सदियों के लिए, आने वाली पीढ़ियों के लिए उदाहरण बन जाते हैं। हमारे देश के इतिहास में भी ऐसे पल आए हैं जिन्होंने देश को नई दिशा दी, देश को झकझोर कर जागृत कर दिया। जैसे भक्ति आंदोलन के कालखंड में हमने देखा कैसे देश के कोने कोने में आध्यात्मिक चेतना उभरी। स्वामी विवेकानंद जी ने शिकागो में 1 सदी पहले जो भाषण दिया, वो भारत की आध्यात्मिक चेतना का जयघोष था। उसने भारतीयों के आत्मसम्मान को जगा दिया था। हमारी आजादी के आंदोलन में भी अनेक ऐसे पड़ाव आए हैं। 1857 का स्वातंत्र संग्राम हो, वीर भगत सिंह की शहादत का समय हो, नेताजी सुभाष बाबू का दिल्ली चलो का जयघोष हो, गांधी जी का दांडी मार्च हो, ऐसे ही पड़ावों से प्रेरणा पाकर भारत ने आजादी हासिल की। मैं प्रयागराज महाकुंभ को भी ऐसे ही एक अहम पड़ाव के रूप में देखता हूं, जिसमें जागरूक होते हुए देश का प्रतिबिंब नजर आता है। अध्यक्ष जी, हमने करीब 1.5 महीने तक भारत में महाकुंभ का उत्साह देखा, उमंग को अनुभव किया। कैसे सुविधा असुविधा की चिंता से ऊपर उठते हुए कोटि कोटि श्रद्धालु श्रद्धा भाव से जुटे, ये हमारी बहुत बड़ी ताकत है। लेकिन ये उमंग, ये उत्साह सिर्फ यहीं तक सीमित नहीं था। बीते हफ्ते मैं मॉरिशस में था। मैं त्रिवेणी से, प्रयागराज से महाकुंभ के समय का पावन जल लेकर गया था। जब उस पवित्र जल को मॉरिशस के
गंगा तालाब में अर्पित किया गया तो वहां जो श्रद्धा का, आस्था का, उत्सव का माहौल था वो देखते ही बनता था। ये दिखाता है कि आज हमारी परंपरा, हमारी संस्कृति, हमारे संस्कारों को आत्मसात करने की, उन्हें सेलिब्रेट करने की भावना कितनी प्रबल हो रही है। अध्यक्ष जी, मैं ये भी देख रहा हूं कि पीढ़ी दर पीढ़ी हमारे संस्कारों के आगे बढ़ने का जो क्रम है वो भी कितनी सहजता से आगे बढ़ रहा है। आप देखिए, जो हमारी मॉडर्न युवा पीढ़ी है ये कितने श्रद्धा भाव से महाकुंभ से जुड़े रहे, दूसरे उत्सवों से जुड़े रहे हैं। आज भारत का युवा अपनी परंपरा, अपनी आस्था, अपनी श्रद्धा को गर्व के साथ अपना रहा है। अध्यक्ष जी, जब एक समाज की भावनाओं में अपनी विरासत पर गर्व का भाव बढ़ता है तो हम ऐसी ही भव्य प्रेरक तस्वीरें देखते हैं जो हमने महाकुंभ के दौरान देखी। इससे आपसी भाईचारा बढ़ता है और यह आत्मविश्वास बढ़ता है कि एक देश के रूप में हम बड़े लक्ष्यों को प्राप्त कर सकते हैं। अपनी परंपराओं से, अपनी आस्था से, अपनी विरासत से जुड़ने की ये भावना आज के भारत की बहुत बड़ी पूंजी है। अध्यक्ष जी, महाकुंभ से अनेक अमृत निकले हैं। एकता का अमृत इसका बहुत पवित्र प्रसाद है। महाकुंभ ऐसा आयोजन रहा जिसमें देश के हर क्षेत्र से, हर एक कोने से आए लोग एक हो गए। लोग अहम त्याग कर वयम के भाव से, मैं नहीं हम की भावना से प्रयागराज में जुटे। अलग अलग राज्यों से लोग आकर पवित्र त्रिवेणी का हिस्सा बने। जब अलग अलग क्षेत्रों से आए करोड़ों करोड़ों लोग राष्ट्रीयता के भाव को मजबूती देते हैं तो देश की एकता बढ़ती है। जब अलग अलग भाषा बोलियां बोलने वाले लोग संगम तट पर हर हर गंगे का उद्घोष करते हैं तो एक भारत श्रेष्ठ भारत की झलक दिखती है, एकता की भावना बढ़ती है। महाकुंभ में हमने देखा है कि वहां छोटे बड़े का कोई भेद नहीं था। ये भारत का बहुत बड़ा सामर्थ्य है। ये दिखाता है कि एकता का अद्भुत तत्व हमारे भीतर रचा बसा हुआ है। हमारी एकता का सामर्थ्य इतना है कि वो भेदने के सारे प्रयासों को भी भेद देता है। एकता की यही भावना भारतीयों का बहुत बड़ा सौभाग्य है। आज पूरे विश्व में जो बिखराव की स्थितियां हैं, उस दौर में एकजुटता का ये विराट प्रदर्शन हमारी बहुत बड़ी ताकत है। अनेकता में एकता भारत की विशेषता है, ये हम हमेशा कहते आए हैं, ये हमने हमेशा महसूस किया है और इसी के विराट रूप का अनुभव हमने प्रयागराज महाकुंभ में किया है। हमारा दायित्व है कि अनेकता में एकता की इसी विशेषता को हम निरंतर समृद्ध करते रहें। अध्यक्ष जी, महाकुंभ से हमें अनेक प्रेरणाएं भी मिली हैं।
हमारे देश में इतनी सारी छोटी बड़ी नदियां हैं। कई नदियां ऐसी हैं जिन पर संकट भी आ रहा है। कुंभ से प्रेरणा लेते हुए हमें नदी उत्सव की परंपरा को नया विस्तार देना होगा। इस बारे में हमें जरूर सोचना चाहिए। इससे वर्तमान पीढ़ी को पानी का महत्व समझ आएगा, नदियों की साफ सफाई को बल मिलेगा, नदियों की रक्षा होगी। अध्यक्ष जी, मुझे विश्वास है कि महाकुंभ से निकला अमृत हमारे संकल्पों की सिद्धि का बहुत ही मजबूत माध्यम बनेगा। मैं एक बार फिर महाकुंभ के आयोजन से जुड़े प्रत्येक व्यक्ति की सराहना करता हूं। देश के सभी श्रद्धालुओं को नमन करता हूं। सदन की तरफ से अपनी शुभकामनाएं देता हूं। नियम 372 एक मिनट, नियम 372 के तहत आप विद्वान माननीय सदस्य विषय उठा रहे थे ना, इसलिए मैं बोल रहा हूं आप नियम पढ़ लिया करें। हर विषय सदन नियमों से चलता है। 372 के अंदर ये नियम है कि माननीय मंत्री जी या प्रधानमंत्री स्वेच्छा से स्टेटमेंट देते हैं, और उसमें यह भी नियम है कि माननीय मंत्री जी और प्रधानमंत्री जी स्टेटमेंट के बाद कोई सवाल नहीं होता है। श्री प्रताप सारंगी। हर हर महादेव। प्रताप सारंगी बोलिए। प्रताप सारंगी जी। Honorable Speaker sir, I am specially thankful to you for having allowed me to participate in this discussion on demand for grants relating to Railway Department, Railway Ministry. Indian Rail is the glorious symbol of our national pride and unity. It's a symbol of our national integration. It connects the nation from east to west and north to south. This is the cheapest and most comfortable mode of travel and transport. Under the guidance of our Honorable Prime Minister, जब नियमों में परिवर्तन करने हैं तो and the leadership of our Rail Minister Shri Ashwini Vaishnav ji, it is marching ahead with great speed from different angles. This is a revolutionary budget. This is a budget with a great vision and result to transform the entire railway system. Development of Railway Ministry over the next 4-5 years shall be to the tune of 4.6 trillion rupees. A very bold and ambitious development program. Expansion of the infrastructure is very strong. This budget is an inspiring document which promotes confidence and commitment, hope and aspiration, dream and potentiality. I have to thank three persons. First, our Honorable Visionary Prime Minister, under whose able guidance and leadership, our nation in general and Indian Railways in particular has reached such heights of development which any nation can be proud of. Second, our Finance Minister, whose prudence is preparing this budget, deserves special praise. Third, our Honorable Rail Minister Shri Vaishnav ji, who has worked tirelessly and put his life and soul for the transformation of our railway mechanism and translate the vision of our Honorable Prime Minister into action in greater public interest. Sir, the vision is quite clear. 50 Namo Bharat trains, 100 Amrit Bharat trains, 200 Vande Bharat trains, 7.45 billion passengers and special train services. Installation of Kavach on 10,000 locomotives and 15,000 kilometers on the railway now is going on. Around 17,500 general coaches will be added to the railway inventory going forward. Sir, Bharat Gaurav tourist trains are our pride. Now 1,400 general coaches, new coaches will be built, have been completed, which will address the problems of general class passengers. 100% electrification by the end of this financial year.
is a great pride for us. Sir, these new trains and modern coaches will go a long way in serving the low and middle class people. This year's budget proposes infrastructure development projects of railways to the order of 4,60,000 crore rupees. Sir, 1,16,000 crore rupees for the ensuring the safety of Indian railways through various projects. High-speed trains with 250 kilometers by 2047 will be a reality. Sir, decentralization of power, master policy for robust dispute redressal and grievance redressal mechanism has been introduced. Construction of ROBs and RUBs during 24 was encouraging. Elimination of 718 manned LCs and construction of ROBs and RUBs up to 1024 this year is a inspiring factor. Gati Shakti multimodal cargo terminals are being developed to attach investment for industries. 50 so far 354 locations have been identified till 31st 10/24 91. এবার যে খবরে নজর রাখবো, শ্যামবাজার, নিউ টাউন এই সমস্ত এলাকায় হিন্দুত্বের পোস্টার তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে এই খবরই আসছে। আরও একবার জানিয়ে রাখবো, শহরের বিভিন্ন জায়গাতে বিধাননগরেও হিন্দুত্বের পোস্টার চোখে পড়ছে। তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে এই সমস্ত পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারে লেখা, হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই। দেখতেই পাচ্ছেন সেই পোস্টার। তৃণমূল আইটি সেলের পক্ষ থেকে পোস্টার শহরের একাধিক জায়গায়। অরিত্র ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্র, শ্যামবাজার, রাজারহাট শুধু নয়, বিভিন্ন জায়গাতেই শহরের এই হিন্দুত্বের পোস্টার তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে। সেখানে আর কি বলা হয়েছে এবং কি বার্তাই বা দেওয়ার চেষ্টা? দেখো, ২৬শে বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে রাজ্য জুড়ে হিন্দু মুসলিমের একটা চর্চা রয়েছে। সেই আবহে শহর জুড়ে তৃণমূল কংগ্রেসের যে আইটি সেল তাদের তরফ থেকে এই পোস্টার বা হোর্ডিং জানানো হয়েছে। এটা শাসক দলের আইটি সেলের তরফ থেকে জানানো হচ্ছে যে হিন্দুত্বের কথা বলে বিজেপি বারংবার পোস্টার দিয়েছে বিভিন্ন জায়গায় এবং সামনে ভোট এলেই বিজেপির তরফ থেকে হিন্দুত্বের প্রচার চালানো হয়, যেটা একটা সাম্প্রদায়িক বাতাবরণ নষ্ট করে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেটা তৃণমূল কংগ্রেসের শাসক দলের আইটি সেলের বক্তব্য যে বিজেপির যদি এতটাই হিন্দুত্বী হয়ে থাকে তাহলে হিন্দুদের মধ্যে থেকে কেন কোনো বাঙালি পূর্ণমন্ত্রী নেই, এমন কথা তারা বলছেন এবং এই মর্মে তারা পোস্টারও কিন্তু শহরের বিভিন্ন জায়গায় সেই পোস্টার চালিয়েছে। বিজেপিকে বারংবার এই হিন্দুত্বের স্লোগান দিতে শোনা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা একটা পাল্টা কৌশল বলে মনে করা হচ্ছে এবং তৃণমূলের যে আইটি সেল হেড রয়েছে দেবাংশু ভট্টাচার্য, সেটা স্পষ্টত জানাচ্ছে যে শুধু শহর কলকাতা নয়, তা এই রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আজ দিনভর এই পোস্টারে কিন্তু খেয়ে ফেলা হবে। তার কারণ যেখানে বারবার বিজেপি হিন্দুত্বের কথা বলে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুত্বের আধার কার্ড তৈরিতে কেন কাটমানি নেওয়া হচ্ছে, কেন জাতের দামে কাটমানি নেওয়া হচ্ছে এবং একাধিক প্রশ্ন কিন্তু শোনা হয়েছে শাসক দলের আইটিএলের তরফ থেকে। সবথেকে ২৬শে বিধানসভা নির্বাচন এখনো অনেকটাই দেরি, ১ বছরের অপেক্ষা। তার আগেই কিন্তু কার্যত পোস্টার যুদ্ধ বা বাক বিতরণে জড়িয়ে পড়েছে রাজ্যের শাসক দল এবং বিরোধী। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। অন্যদিকে ফের উত্তপ্ত বিধানসভায় বিজেপির ওয়াকআউট উত্তপ্ত বিধানসভা এবং হিন্দু বিরোধী সরকার সেই দাবিতে বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপির। সেই সময় একজন মহিলা নিরাপত্তারক্ষীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় শুভেন্দু অধিকারীর। একজন মহিলা নিরাপত্তারক্ষীকে চটি চাটা মমতার দালাল বলে কুকথায় আক্রমণ করেন তিনি। বিধানসভার বাইরের ছবি আপনাদের দেখাচ্ছি। ফের উত্তপ্ত বিধানসভায় বিজেপির ওয়াকআউট, হিন্দু বিরোধী সরকার সেই দাবিতে বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপির। একজন মহিলা নিরাপত্তারক্ষীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় শুভেন্দু অধিকারীর।
যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিধানসভার বাইরের ছবি। বিধানসভায় বিজেপির ওয়াকআউট, হিন্দু বিরোধী সরকার, সেই দাবিতে বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপির। বিক্ষোভের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। চোখ রাখবো পরের খবরে। তমলুকে মিছিলের অনুমোদন চেয়ে হাইকোর্টে জেলা বিজেপি। মিছিলে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। পুলিশ অনুমোদন না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। বুধবার শুনানির সম্ভাবনা। এই মিছিলের এখনো পর্যন্ত অনুমতি মেলেনি। এই মিছিলের নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী, এমনটাই জানা যাচ্ছে। তমলুকে মিছিলের অনুমোদন চেয়ে হাইকোর্টের জেলা বিজেপি। মিছিলে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। পুলিশ অনুমোদন না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। বুধবার শুনানির সম্ভাবনা। তমলুকে মিছিলের অনুমতি এখনো মেলেনি, শুনানির সম্ভাবনা রয়েছে বুধবার। তমলুকে মিছিলের নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী, যে মিছিলের এখনো পর্যন্ত অনুমতি মেলেনি। বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে এই মিছিলের অনুমতি নিয়ে। তমলুকে মিছিলের অনুমোদন চেয়ে হাইকোর্টে জেলা বিজেপি। মিছিলে উপস্থিত থাকবেন, নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ অনুমোদন না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। শুভেন্দু অধিকারী যে মিছিলের অনুমোদন চেয়েছেন, অর্থাৎ যে মিছিলের নেতৃত্ব দেবেন তিনি, জেলা বিজেপির পক্ষ থেকে যে অনুমোদন চাওয়া হয়েছে সে ব্যাপারে শুনানি আগামীকাল। এবার যে খবরে নজর রাখবো, শ্যামবাজার, নিউ টাউন, এই সমস্ত এলাকায় হিন্দুত্বের পোস্টার তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে এই খবরই আসছে। আরও একবার জানিয়ে রাখবো, শহরের বিভিন্ন জায়গাতেই, বিধাননগরেও হিন্দুত্বের পোস্টার চোখে পড়ছে। তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে এই সমস্ত পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারে লেখা, হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই। দেখতেই পাচ্ছেন সেই পোস্টার। তৃণমূল আইটি সেলের পক্ষ থেকে পোস্টার শহরের একাধিক জায়গায়। অরিত্র ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্র, শ্যামবাজার, রাজারহাট শুধু নয়, বিভিন্ন জায়গাতেই শহরের এই হিন্দুত্বের পোস্টার তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে। সেখানে আর কি বলা হয়েছে এবং কি বার্তাই বা দেওয়ার চেষ্টা? দেখো, ২৬ বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে রাজ্য জুড়ে হিন্দু মুসলিমের একটা চর্চা রয়েছে। সেই আবহে শহর জুড়ে তৃণমূল কংগ্রেসের যে আইটি সেল, তাদের তরফ থেকে এই পোস্টার বা হোর্ডিং জানানো হয়েছে। যেটা শাসক দলের আইটি সেলের তরফ থেকে জানানো হচ্ছে যে হিন্দুত্বের কথা বলে বিজেপি বারংবার পোস্টার দিয়েছে বিভিন্ন জায়গায়, এবং সামনে ভোট এলেই বিজেপির তরফ থেকে হিন্দুত্বের প্রচার চালানো হয়, যেটা একটা সাম্প্রদায়িক বাতাবরণ নষ্ট করে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যেটা তৃণমূল কংগ্রেসের শাসক দলের আইটি সেলের বক্তব্য, যে বিজেপির যদি এতটাই হিন্দুত্বী হয়ে থাকে, তাহলে হিন্দুদের মধ্যে থেকে কেন কোনো বাঙালি পূর্ণমন্ত্রী নেই, এমন কথা তারা বলছেন। এবং এই মর্মে তারা পোস্টারও কিন্তু শহরের বিভিন্ন জায়গায় সেই পোস্টার চালিয়েছে। বিজেপিকে বারংবার এই হিন্দুত্বের স্লোগান দিতে শোনা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা একটা পাল্টা কৌশল বলে মনে করা হচ্ছে। এবং তৃণমূলের যে আইটি সেল হেড রয়েছে দেবাংশু ভট্টাচার্য, সেটা স্পষ্টত জানাচ্ছে যে শুধু শহর কলকাতা নয়, তা এই রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আজ দিনভর এই পোস্টারিং কিন্তু ছেড়ে ফেলা হবে। তার কারণ, যেখানে বারবার বিজেপি হিন্দুত্বের কথা বলে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুত্বের আধার কার্ড তৈরিতে কেন কাটমানি নেওয়া হচ্ছে, কেন গ্যাসের দামে কাটমানি নেওয়া হচ্ছে, এবং একাধিক প্রশ্ন কিন্তু শোনা হয়েছে শাসক দলের আইটিএলের তরফ থেকে। সব মিলিয়ে ২৬ বিধানসভা নির্বাচন এখনো অনেকটাই দেরি, ১ বছরের অপেক্ষা। তার আগেই কিন্তু কার্যত পোস্টার যুদ্ধ বা বাদ বিতরণে জড়িয়ে পড়েছে রাজ্যের শাসক দল এবং বিরোধী। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে।
অন্যদিকে ফের উত্তপ্ত বিধানসভায় বিজেপির ওয়াকআউট উত্তপ্ত বিধানসভা এবং হিন্দু বিরোধী সরকার সেই দাবিতে বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপির। সেই সময় একজন মহিলা নিরাপত্তারক্ষীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় শুভেন্দু অধিকারীর। একজন মহিলা নিরাপত্তারক্ষীকে চটি চাটা মমতার দালাল বলে কুকথায় আক্রমণ করেন তিনি। বিধানসভার বাইরের ছবি আপনাদের দেখাচ্ছি। ফের উত্তপ্ত বিধানসভায় বিজেপির ওয়াকআউট, হিন্দু বিরোধী সরকার সেই দাবিতে বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপির। একজন মহিলা নিরাপত্তারক্ষীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় শুভেন্দু অধিকারীর। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিধানসভার বাইরের ছবি। বিধানসভায় বিজেপির ওয়াকআউট, হিন্দু বিরোধী সরকার সেই দাবিতে বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপির। বিক্ষোভের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। চোখ রাখবো পরের খবরে। তমলুকে মিছিলের অনুমোদন চেয়ে হাইকোর্টে জেলা বিজেপি। মিছিলে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। পুলিশ অনুমোদন না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। বুধবার শুনানির সম্ভাবনা। এই মিছিলের এখনো পর্যন্ত অনুমতি মেলেনি। এই মিছিলের নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী, এমনটাই জানা যাচ্ছে। তমলুকে মিছিলের অনুমোদন চেয়ে হাইকোর্টের জেলা বিজেপি। মিছিলে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। পুলিশ অনুমোদন না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। বুধবার শুনানির সম্ভাবনা। তমলুকে মিছিলের অনুমতি এখনো মেলেনি, শুনানির সম্ভাবনা রয়েছে বুধবার। তমলুকে মিছিলের নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী, যে মিছিলের এখনো পর্যন্ত অনুমতি মেলেনি। বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে এই মিছিলের অনুমতি নিয়ে। তমলুকে মিছিলের অনুমোদন চেয়ে হাইকোর্টে জেলা বিজেপি। মিছিলে উপস্থিত থাকবেন, নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ অনুমোদন না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। শুভেন্দু অধিকারী যে মিছিলের অনুমোদন চেয়েছেন, অর্থাৎ যে মিছিলের নেতৃত্ব দেবেন তিনি, জেলা বিজেপির পক্ষ থেকে যে অনুমোদন চাওয়া হয়েছে সে ব্যাপারে শুনানি আগামীকাল। আসবো পরের খবরে। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিধায়ক কার্যালয়ের স্থায়ী কর্মীকে মারধরের অভিযোগ উঠল প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতির বিরুদ্ধে। মারধরের অভিযোগ, গুরুতর আহত ব্যক্তি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর আসছে। বিধায়ক কার্যালয়ের স্থায়ী কর্মীকে মারধরের অভিযোগ উঠল। প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতির বিরুদ্ধে মারধরের অভিযোগ। নজর রাখবো পরের খবরে। ফের বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে তলব করা হয়েছে ইডির পক্ষ থেকে। তলব লালু প্রসাদের স্ত্রী, সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকেও। ইডির সমন পেলেন লালু পুত্র তেজপ্রতাপ যাদবও। জমির বদলে চাকরি কেলেঙ্কারির অভিযোগে ডাক ইডির, এমনটাই ইডি সূত্রে খবর। পাটনায় ইডি অফিসের বাইরে বিক্ষোভ আরজেডির কর্মী সমর্থকদের। আরও একবার জানিয়ে রাখবো, লালু প্রসাদের স্ত্রী সহ লালু প্রসাদ এবং তার পুত্রকে তলব করেছে ইডি। সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন, এ বিষয়ে জানবো আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, ইডি সূত্রে এই সংক্রান্ত আর কি তথ্য উঠে আসছে? দেখো, একটা হচ্ছে
যে লালু প্রসাদ যাদব যখন রেলমন্ত্রী ছিলেন, অভিযোগ অনুযায়ী তখন নাকি কিছু লোকের থেকে লালু প্রসাদ তার পরিবার কিছু জমি নিয়েছিলেন এবং তার বদলে ওই যারা জমিদাতা তাদেরকে রেল কোম্পানির ৪র্থ শ্রেণীর কর্মীর চাকরি দিয়েছিলেন। এইটা হচ্ছে অভিযোগ। কিন্তু অনেক দিন ধরে এই ধরনের কথাবার্তা চলে। এ ব্যাপারে সরাসরি ইডি যে সমন পাঠিয়েছেন, লালু প্রসাদ তার স্ত্রী দুজনেই বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন এক সময়, এবং অপর পুত্র তেজপ্রতাপ যাদবকে, সেটা কিন্তু এই কেলেঙ্কারি বা তথাকথিত অভিযোগের তদন্তের জন্য কতটা আর রাজনীতির জন্য কতটা, সেটা নিয়ে কিন্তু গুরুতর প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। কেন? কারণটা হচ্ছে যে চলতি বছরের শেষে, হয়তো আর 6 মাস বাদে বিহার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে, বিধানসভা নির্বাচন। এবং এই বিধানসভা নির্বাচনে যে ইন্ডিয়া নামে যে মঞ্চ তৈরি হয়েছে, তার অন্তর্ভুক্ত এই লালু প্রসাদের দল আরজেডি, রাষ্ট্রীয় জনতা দল, এবং কংগ্রেস, তার সঙ্গে বামপন্থীরা মিলে শক্তপোক্ত জোট কিন্তু তৈরি করতে চলেছে। উল্টো দিকে অবশ্যই আছে বিজেপি এবং নীতিশ কুমারের জেডিইউ, জনতা দল ইউনাইটেড। কিন্তু নীতিশ শেষ পর্যন্ত কোন দিকে থাকবেন তা কেউ জানে না। নানা রকম ইঙ্গিত তিনি দিয়ে চলেছেন। কখনো ইঙ্গিত দিচ্ছেন তিনি বিজেপির সঙ্গেই থাকবেন, কখনো ইঙ্গিত দিচ্ছেন বাইরে চলে যাবেন। অনেকে মনে করছে মহারাষ্ট্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে যেমন প্রায় অর্থহীন একটা মন্ত্রী করে দেওয়া হয়েছে, সেই একই মডেলে এবারে ভোটের পরে নীতিশ কুমারকেও একটা সাধারণ মন্ত্রীর পর্যায়ে নামিয়ে আনার ছক রয়েছে বিজেপি। সেক্ষেত্রে নীতিশ কুমার আবার পাল্টি খেতেও পারেন। এই পরিস্থিতিতে আরজেডি, যেটা বিজেপি বিরোধী সবথেকে বড় দল বিহারে, তাকে গুরুতরভাবে বেকায়দায় ফেলার জন্য এই ইডির তৎপরতা শুরু হয়ে গেল। বলা যেতে পারে বিহারে খেলা শুরু হয়ে গেল। লালু প্রসাদ, তার স্ত্রী রাবড়ি দেবী এবং অন্যতম পুত্র তেজপ্রতাপকে ডাকা হয়েছে। আরেকজন পুত্র তেজস্বীকে অবশ্য ডাকা হয়নি এখনও। কিন্তু সব মিলিয়ে গোটা পরিবারটাকে, লালু প্রসাদের পরিবারটাকে জালে জড়িয়ে ফেলার একটা নতুন উদ্যোগ দেখা যাচ্ছে। উড়িয়ে দেওয়া যায় না এমন সম্ভাবনা যে গ্রেপ্তারও হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনের আগে নতুন করে দুর্নীতির অভিযোগ, এবং সবথেকে সম্মানিত যে নেতারা আরজেডির, সেই নেতাদের যদি গ্রেপ্তার করা হয় তাহলে জেলের ভেতরে, আর যদি গ্রেপ্তার না করা হয় দুর্নীতির কালি গায়ে ছিটিয়ে নির্বাচনে ফায়দা লোটার যে ছক কষা হয়েছে, সেটাই স্পষ্ট হচ্ছে এই হঠাৎ ইডির সামনের মধ্য দিয়ে। হ্যাঁ, ধন্যবাদ। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ইডি সূত্রে এমনটাই জানা যাচ্ছে যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী এবং তাদের পুত্রকে তেজপ্রতাপ যাদবকে জমির বদলে চাকরি কেলেঙ্কারির অভিযোগে ডাকা হয়েছে পাটনায় ইডি অফিসের বাইরে। এই কারণে বিক্ষোভও দেখাচ্ছেন আরজেডি কর্মী সমর্থকেরা। নজর রাখবো গার্ডেন রিচের খবরে। ভারতীয় নৌবাহিনীতে শক্তি বাড়াতে গার্ডেন রিচে নতুন রণতরী। শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে পরীক্ষায় সফর 2 রণতরী যুদ্ধজাহাজ দুটি 3রা মার্চ পরীক্ষার জন্য সমুদ্রে নামে। যুদ্ধজাহাজ দুটি হিমগিরি ও অ্যান্ড্রোথ, এবং এই দুটি যুদ্ধজাহাজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে পরীক্ষা করা হয়।
যুদ্ধজাহাজ দুটি ৩রা মার্চ পরীক্ষার জন্য সমুদ্রে নামে। ভারতীয় নৌবাহিনীতে শক্তি বাড়াতে গার্ডেন ব্রিজের নতুন রণতরী। দেখছেন সে দুটি ছবিও। শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সদের পক্ষ থেকে পরীক্ষায় সফর 2 রণতরীর। যুদ্ধজাহাজ দুটি ৩রা মার্চ পরীক্ষার জন্য সমুদ্রে নামে। বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, ভারতীয় নৌসেনা শক্তি বাড়াতে উন্নত মানের যুদ্ধ জাহাজ তৈরি করলো গার্ডেন ব্রিজ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে একাধিক যুদ্ধ জাহাজ ও নৌসেনা বাহিনীকে তারা তুলে দিয়েছেন ইতিমধ্যেই। যেটা আমরা জানতে পারছি যে গত 3রা মার্চ পরীক্ষামূলকভাবে সমুদ্রে নামে হিমগিরি ইয়ার্ড 3022 এবং অ্যান্ড্রোড ইয়ার্ড 3035 নামে দুটি যুদ্ধ জাহাজ। নৌসেনা বাহিনীর 17A প্রজেক্টের আওতায় এগুলি নির্মাণ করা হয়েছে, যেটা মূলত জানা যাচ্ছে গার্ডেন ব্রিজের তরফ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ চলছে এবং শেষ পর্যায়ের যে বিষয়গুলি একটা খুঁটিনাটি পরীক্ষা সেইগুলো ইতিমধ্যেই সফল হয়েছে এবং খুব শীঘ্রই এটি নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে গার্ডেন ব্রিজের তরফ থেকে। তবে জানিয়ে রাখবো যে গার্ডেন ব্রিজের তরফ থেকে আগেও একাধিক নৌবাহিনীর যুদ্ধ জাহাজ তারা ইতিমধ্যেই নৌসেনার হাতে তুলে দিয়েছেন। তবে যেটা গার্ডেন ব্রিজের কর্তৃপক্ষ জানাচ্ছেন যে এই দুটি যুদ্ধ জাহাজ হিমগিরি ইয়ার্ড 3022 এবং অ্যান্ড্রয়েড ইয়ার্ড 3035 এই দুটি ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হলে সেক্ষেত্রে ভারতীয় নৌসেনারা বেশ কিছুটা শক্তি পাবেন শত্রুদের মোকাবিলায়। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। এবার নজর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। 9 মাস পর পৃথিবীতে পা রাখতে চলেছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তৎপর নাসা ও ট্রাম্প সরকার। ফ্লোরিডা উপকূলের গালফ অফ মেক্সিকোতে প্রথম পা ফেলবেন সুনিতা বুচ। সমুদ্র পারে ওশান স্ম্যাশ ডাউন করানো হবে 2 নভোচরকে। কি এই স্ম্যাশ ডাউন পদ্ধতি, কিভাবেই বা করা হবে এই স্ম্যাশ ডাউন, দেখুন। দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে 9 মাস পর ফিরছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আপাতত পৃথিবীতে ফেরার দিন ক্ষণ চূড়ান্ত। বিশেষ স্ল্যাশ ডাউন পদ্ধতিতে আমেরিকার ফ্লোরিডা উপকূলে নামছেন সুনিতা বুচ। ইতিমধ্যেই 2 মার্কিন নভোচরকে ফেরাতে অন্য 4 মহাকাশচারী নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের দোরগোড়ায় পৌঁছে গিয়ে ইলন মাস্কের স্পেস এক্স সংস্থার ড্রাগন ক্যাপসুল সেই যানে চেপেই ফিরছে সুনিতা ও বুচ। জানা গিয়েছে ফ্লোরিডা উপকূলের গালফ অফ মেক্সিকোতে প্রথম পা ফেলবেন সুনিতা বুচ। ওখানেই সমুদ্রের পারে ওশান স্ল্যাশ ডাউন করানো হবে 2 নভোচরকে। কি এই ওশান স্ল্যাশ ডাউন পদ্ধতি? যখন কোনো মহাকাশযান বা ক্যাপসুল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং নিরাপদে অবতরণের জন্য প্যারাসুটের মাধ্যমে সমুদ্র বা বড় আকারের জলাশয়ে অবতরণ করে, তখন তাকে স্ল্যাশ ডাউন বলা হয়। স্ল্যাশ ডাউন পদ্ধতি সাধারণত মহাকাশযানের পৃথিবীতে প্রত্যাবর্তনের সময় ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে ক্যাপসুল থেকে প্যারাসুটের সাহায্যে সমুদ্রে বা অন্য কোনো জলাশয়ে অবতরণ করে। স্পেস এক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে অবতরণের সময় স্ল্যাশ ডাউন পদ্ধতির ব্যবহার করবে। স্ল্যাশ ডাউনের সময় ক্যাপসুলটিতে 2টি প্যারাসুট থাকবে, যদিও একটি প্যারাসুটই নিরাপদ অবতরণের জন্য যথেষ্ট। প্যারাসুটে চেপে ফ্লোরিডা উপকূলের কাছে গালফ অফ মেক্সিকোতে নামবেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। এর জন্য ফ্লোরিডার আবহাওয়ার দিকে নজর রেখেছে নাসা। কেন স্ল্যাশ ডাউন পদ্ধতিতে নভোচরদের পৃথিবীতে নামানো হয়? স্ল্যাশ ডাউন পদ্ধতি বহুল ব্যবহৃত এবং নিরাপদ। গত বছর 25 অক্টোবর নাসার একটি মহাকাশযান ফ্লোরিডা উপকূলে সফলভাবে স্ল্যাশ ডাউন করে। সেই কারণেই এই পথ বেছে নিয়েছে নাসা। যদিও এর আগের মিশনের নভোচররা মহাকাশ থেকে ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই এবার সুনিতা বুচের শারীরিক পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখছে ট্রাম্প সরকার। কলকাতা টিভি। দীর্ঘ 9 মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরছেন সুনিতা বুচরা। পৃথিবীতে অবতরণের পর তারা আগের মতোই থাকবেন নাকি শারীরিক কোনো সমস্যার সম্মুখীন হবেন, সেই নিয়ে উদ্বেগ একেবারে চরমে। তবে মার্কিন চিকিৎসকরা মনে করছেন পৃথিবীতে ফিরলেও নানা রকম শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন সুনিতারা।
চিকিৎসকরা মনে করছেন দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে পৃথিবীতে ফেরার পর সুনিতা বুচদের নানা রকম শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে। তবে চিকিৎসকরা বলছেন কয়েক সপ্তাহ পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। পৃথিবীতে ফেরার পর মূলত যে রোগগুলির সম্মুখীন হতে পারেন দুই মহাকাশচারী, দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে হাঁটা চলা বন্ধ ছিল, ফলে পায়ের তলার শক্ত চামড়া নরম হয়ে যাওয়ার সম্ভাবনা। এর জেরে পৃথিবীতে ফিরে হাঁটতে গিয়ে ব্যথা অনুভব করতে পারেন মহাকাশচারীরা। পা ফেলতে গেলেও কষ্ট হতে পারে। নাসার তথ্য অনুযায়ী প্রতি মাসে মহাকাশচারীদের ওজন বহনকারী হাড় প্রায় 1% ঘনত্ব হারায়, যা অনেক ক্ষেত্রে স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। মহাকর্ষের অভাবে রক্ত প্রবাহের স্বাভাবিক গতিবিধি বদলে যায়, রক্ত জমাট বাঁধার সম্ভাবনাও থাকে, রক্তচাপও ওঠানামা হতে পারে। দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে চোখের আকৃতিও পরিবর্তিত হয় মহাকাশচারীদের। পৃথিবীতে ফেরার পর স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরতে সময় লাগে, এমনকি দুর্বল হয়ে যেতে পারে দৃষ্টি। পৃথিবীর বায়ুমণ্ডল ও চৌম্বকীয় ক্ষেত্র মানবদেহকে রক্ষা করে, কিন্তু মহাকাশে এ ধরনের প্রতিরক্ষা নেই। ফলে মহাকাশচারীরা উচ্চমাত্রার রেডিয়েশনের মুখে পড়েন, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। জানা গেছে পৃথিবীতে ফিরিয়ে আনার পর সম্পূর্ণভাবে আইসোলেশনে রাখা হবে সুনিতা ও বুচকে। একটা দীর্ঘ সময় তাঁদের হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই চলাফেরা করতে পারবেন না তাঁরা। কলকাতা টিভি। আরও আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।